নমস্কার শ্রোতা বন্ধুরা, বসন্তের এই কোমল সকালের আন্তরিক শুভেচ্ছা রইল সকলের জন্য। শিউলি ঝরা স্মৃতির পথ পেরিয়ে কচি পাতার সবুজে আর মৃদু বাতাসের স্পর্শে প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে জীবন মানে নতুন করে শুরু করার সাহস। আমাদের সকলের দিনটাও হোক উজ্জ্বল, শান্ত আর আশায় ভরা। এই বসন্তকাল আমাদের হৃদয়ে এনে দিক প্রশান্তি, মন থেকে দূরে সরিয়ে দিক সব ক্লান্তি ও বিষণ্ণতা। চলুন আজকের দিনটাকে আমরা হাসি, সৌন্দর্য আর ইতিবাচকতার রঙে রাঙিয়ে তুলি। আজকের অভিজ্ঞাপনের উপস্থাপনায় আমি রয়েছি গঙ্গোত্রী আর আমি নিতাই। এই মুহূর্তে জানিয়ে দিই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ। 1319 খ্রিস্টাব্দের আজকের দিনটিতেই চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের অর্থাৎ পাটনায় সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন। 1531 সালের আজকের দিনটিতেই লিসবনের ভূমিকম্পে 20,000 লোক নিহত হন। এছাড়াও আজকে যাদের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জন্মদিন, 1802 সালের আজকের দিনটিতেই ভিক্টর হুগো ফরাসি সাহিত্যিক জন্মগ্রহণ করেন। 1866 সালের আজকের দিনটিতেই পণ্ডিত রামভজ দত্ত চৌধুরী ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রখ্যাত নেতৃত্ব জন্মগ্রহণ করেন। 1900 সালের আজকের দিনটিতে অনাথ বন্ধু বসু বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ জন্মগ্রহণ করেন। সাহিত্যিক লীলা মজুমদার 1908 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। প্রথমেই জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয়। জগৎ যদি আবার সৃষ্টি করো তবে নিজে একবার নারী হয়ে এসো পৃথিবীতে প্রভু। কন্নড় লেখিকা বানু মুস্তাকের বি এ ওমেন ওয়ান্স লর্ড গল্পের এই মর্মস্পর্শী উচ্চারণ যেন যুগ যুগান্তরের নারীর আত্মী ও আত্মমর্যাদার সম্মিলিত প্রতিবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনও সেই প্রতিবাদের সোচ্চার। তাই এই অনুষ্ঠানে মার্চ মাসের চিঠি পাঠানোর প্রথম বিষয় নারীর লড়াই। সময়ের স্রোতে সভ্যতা এগিয়েছে, প্রযুক্তি বদলেছে, সমাজের কাঠামো পাল্টেছে, তবুও নারীর সংগ্রাম আজও নানারূপে বর্তমান। কখনো তা শিক্ষার অধিকার নিয়ে, কখনো কর্মক্ষেত্রে সমান মর্যাদার দাবিতে, কখনো বা ঘরের চার দেওয়ালের নীরব অবমূল্যায়নের বিরুদ্ধে। কিন্তু ইতিহাস সাক্ষী, নারী থেমে থাকেনি, পথ তৈরি করেছে, আলো জ্বালিয়েছে, আগামী প্রজন্মের জন্য শক্ত মাটিতেও বীজ বুনেছে। আপনার চোখে দেখা কোনো সাহসিনী বা নিজের জীবনের সংগ্রামের কথা, কিংবা সাহিত্য, সঙ্গীত, কবিতায় প্রতিফলিত নারীর অদম্য আত্মশক্তির কথা আমাদের লিখে পাঠান। আপনার কলমের ভাষায় উঠে আসুক বাস্তবের কাহিনী, আশা ও আত্মমর্যাদার দীপ্তি। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পৌঁছে দিতে পারেন আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিয়ে অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই। এবারে লিখছি তোমায় পর্বে আমাদের হাতে যে প্রথম চিঠিটি রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। আমরা বাঙালি, আমাদের ভাবনায় চেতনায় সম্পূর্ণ বাঙালিয়ানা। যতই মাতৃভাষা ব্যতিরেকে অন্য ভাষায় কথা বলি, সেখানে থাকবে না কোনো মধুরতা, থাকবে না কোনো স্বাচ্ছন্দ্য। এখানে তবু আমাদের প্রয়োজনে উচ্চশিক্ষা লাভের জন্য নিজ ভাষা পরিত্যাগ করে ইংরেজি ভাষার ব্যবহার করতে হয়। এটা একটা প্রতিবন্ধকতা আমাদের কাছে, কিন্তু
আমরা আন্তর্জাতিক স্তরে দেখেছি তাদের নিজের নিজের ভাষায় চিকিৎসা বিজ্ঞান সহ অন্যান্য পাঠ্যক্রম তাদের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমেই করে থাকেন। সমীক্ষায় দেখা যায় মাতৃভাষায় শিক্ষাদান সর্বোৎকৃষ্ট পদ্ধতি। তবু আমাদের এই দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলো ইংরেজি মাধ্যমকে বেশি উৎসাহিত করে এসেছে যুগ যুগ ধরে। এটা হয়তো ঔপনিবেশিকতাবাদ থেকেই মজ্জাগত করে ফেলেছি আমরা। ইদানিং দেখা যাচ্ছে বাংলা বলতে গিয়ে ইংরেজি বলে ফেলছি, কি শুধুমাত্র এলিট শ্রেণীভুক্ত বোঝাবার জন্য? জানি না। এভাবে বললে প্রকৃত বাংলা প্রেমিক মানুষ কষ্ট পায় বেশি। আমি বাংলায় মেতে থাকতে চাই, বাংলায় বেঁধে বেঁধে থাকতে চাই, বাংলায় মনের কথা প্রকাশ করতে চাই। আগামীর ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সালাম, বরকত, জব্বার, রফিকদের জীবন আত্মবলিদানের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করব একজন বাঙালি ও বাংলাভাষী হিসেবে। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এবারের চিঠিটি পাঠিয়েছেন রত্না দত্ত, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা থেকে। প্রিয় সাথী ও বিজ্ঞাপন, কিছু ভালোবাসা থাক না দূরে, কাছে এলেই হারাই সুরে। যে বাঁধন ছিঁড়ে গেছে কবে, তার খোঁজ নিয়ে কি হবে? আমি জানি এই শহর খুব ব্যস্ত। এখানে সিগন্যালের লাল আলোতেও মানুষ মোবাইল দেখে। এখানে আকাশ ভরা চাঁদ উঠলেও কেউ মাথা তোলে না। তবু আমি বিশ্বাস করি এই কংক্রিটের বুকের ভেতর কোথাও না কোথাও এখনো একটু নরম মাটি আছে, যেখানে ভালোবাসা বীজের মতো পড়ে থাকলে একদিন অঙ্কুর হয়ে ফুটবেই। আজকাল মানুষ ভালোবাসে না, মানুষ শুধু হিসেব কষে। কে কতটা দেবে, কে কতটা নেবে, কিসে কতটা লাভ, কিসে কতটা ক্ষতি। ভালোবাসার আগে তারা শর্ত লেখে, আবেগের আগে লিখে নেয় চুক্তিপত্র। হৃদয় এখন আর দরজা খুলে দেয় না, শুধু পাসওয়ার্ড চায়। আর সেই পাসওয়ার্ডও বদলে যায় নিজের তাগিদে। আজ মানুষের মন থেকে দরদ হারিয়ে গেছে, কারণ মানুষ ভয় পায় ভালোবাসলে হারাতে হয়, ভালোবাসলে কাঁদতে হয়, ভালোবাসলে নিজেকে উন্মুক্ত করতে হয়। মানুষ এখন নিজের দুমড়ে মুচড়ে যাওয়া ভাঙাচোরা অংশ কাউকে দেখাতে চায় না। তবু আমি বিশ্বাস করি যেদিন মানুষ আবার নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবে, সেদিন এই শহরের জানালাগুলো আবার খুলে যাবে পর্দা সরবে, মেলা থাকবে দুটো খোলা চোখের তৃষ্ণার্ত দৃষ্টি। আরেকজন তখন চলতে চলতে থমকে দাঁড়াবে পথের মাঝে, শুধু কারো ভালোবাসা সত্যি ছিল বলেই তো। সবাই শক্ত মুখোশ পরে রাস্তায় হাঁটে, ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। তবু আমি জানি এই ফাঁকা পৃথিবীতেও কোথাও না কোথাও একটা সত্যিকারের স্পন্দন বেঁচে আছে। কেউ না কেউ এখনো জানালার পর্দা সরিয়ে কারো পথ চলা দেখে, কেউ না কেউ এখনো বুকের ভেতর একটা নাম গোপনে লালন করে। বাসন্তিক শুভেচ্ছান্তে রত্না দত্ত, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা। এবারের যে চিঠিটি রয়েছে এটি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শংসাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। চিঠির মোড়কে মূলত কবিতা লিখে পাঠিয়েছেন। বৈশাখ মাসে দার্জিলিং ভ্রমণ, জ্যৈষ্ঠে যাব শ্বশুর বাড়ি, আষাঢ় মাসে রথের মেলা, মহেশ না হয় মহিষাদল দেব পারি, শ্রাবণ মাসে দীঘার সমুদ্র ভীষণ হয় উত্তাল, ভাদ্র মাসে তালের বরা,
মনটা কারে আমার চিরকাল। আশ্বিন মাসে দুর্গা পূজা, বিশ্বজোড়া যার খ্যাতি, যাব এবার কলকাতায়। আগে থেকে আমি জানিয়ে রাখি, কার্তিক মাসে নবদ্বীপে জ্বালাতে যাব মাটির প্রদীপ। দুটো দিন থাকবো সেথায়, ঘুরব নাটাদ্বীপ। অগ্রহায়ণ মাসে নবান্ন, তুলবে কৃষক গৃহে ধান। মাড়ায় ভরা শস্য দেখে কৃষাণীর ভাঙবে অভিমান। পৌষ মাসে পৌষ পার্বণ, বসবে সাগর মেলা। পিঠে পায়েস খেয়ে যাব, মেলায় দিতে বেড়া। মাঘ মাসে চলচ্চিত্র উৎসব, সরস্বতী পূজা, সাথে বই মেলা। একটিও দিন বাদ দেব না, বন্ধু যে আমার গৌরী সেনের চালা। ফাল্গুন মাসে শান্তি নিকেতন, কবিগুরুর হাজার স্মৃতি। হোলির দিনে মাখবো আবির, গাইব প্রেমের গীতি। চৈত্র মাসে চড়ক হবে, হবে নীলাপতির বিয়ে। সাধু সন্ন্যাসীদের দেখব নাচন, হুগলির তারকেশ্বর গিয়ে। চিঠিটি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শশাপুতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। এবারের চিঠিটি লিখেছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বাংলা আমার মা। এই মায়ের কোলে জন্ম আমার, মায়ের অন্ন জলে পুষ্ট হয়ে আমার বড় হয়ে ওঠা। বাংলার ঋতু, বাংলার উৎসব, বাংলার মাটি, জল, হাওয়া, বাংলার রবি ঠাকুর, জীবনানন্দ, বাংলার ইলিশ, নতুন গুড়ের গন্ধ, সব কিছু নিয়ে আমার গর্বের সীমা নেই। বাঙালি হিসাবে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সব কিছু নিয়েই মেতে থাকা আমার জীবনের অঙ্গ। ঠিক তেমনই মেতে থাকি আমার আদরের, আমার গর্বের, আমার ভালোবাসার বাংলা ভাষা নিয়ে। সুমিষ্ট বাংলা ভাষা আমার আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যম। শুধু নয়, দুঃখ, সুখ, রাগ, অভিমান, অন্তরে যাই ঘটুক না কেন, প্রকাশিত হয় আমার মায়ের ভাষা, এই বাংলা ভাষায়। প্রখর গ্রীষ্মের খরতাপে পুড়তে পুড়তে বলে উঠি, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভিদিয়া। আবার রিমঝিম শ্রাবণ ধারায় গেয়ে উঠি, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরু দিনে। প্রিয় বিচ্ছেদের ক্ষণে মন বলে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। এমন করেই আমি প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ বাংলায় মেতে থাকি। মনের যত কথা, যত ইচ্ছা, স্বপ্ন, সব ফুটে ওঠে বাংলা বলে। বিশ্বকবি বলেছেন, বাংলা ভাষা মাতৃদুগ্ধ। জন্মের পর থেকে মাতৃদুগ্ধ যেমন আমাদের বাঁচিয়ে রাখে, তেমনি মাতৃভাষায় আছে জীবনী শক্তি। বাংলা ভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, আমাদের মানসিক বিকাশের অন্যতম শক্তি, বাঙালির আত্মপরিচয়। বাংলা ভাষা সংগ্রামের প্রতীক। এই ভাষার জন্য বুকের রক্ত ঢেলে রাজপথ রাঙিয়ে গেছেন আমার এই শহীদ ভাই বোনেরা। তাই আমার মাতৃভাষা আজ বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রভাষা হিসাবে। আমরাও আমরণ চেষ্টা করব তার যথাযথ মান রাখতে, আর আজীবনই বাংলা নিয়ে মেতে থাকতে। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে চিঠিটি লিখেছেন। আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই ভাষাতে গাই আমি বাউল ভাটিয়ালি, ও এই ভাষাতে গাই আমি বাউল ভাটিয়ালি। এই ভাষাতে গাই আমি ঝুমুর পদা বলি। আমার বাংলা ভাষা
আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা, আমার মাতৃভাষা। এই ভাষাতে গাই আমি লালন সাঁয়ের গান, এই ভাষাতে গাই আমি লালন সাঁয়ের গান, এই ভাষাতে গাই আমি কবি রবির গান, এই ভাষাতে গাই আমি কবি রবির গান। এই ভাষাতে গাই আমি রামপ্রসাদের গান, এই ভাষাতে গাই আমি রামপ্রসাদের গান, এই ভাষাতে গাই আমি দুঃখ মিয়ার গান, এই ভাষাতে গাই আমি দুঃখ মিয়ার গান। আমার বাংলা ভাষা, আমার মায়ের ভাষা। এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সম্মানিত গ্রাহক ও জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগরতলা বিদ্যুৎ পরিষেবাকে আরও আধুনিক, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। এই উদ্যোগে অংশ হিসেবে আগরতলা শহরের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বড়সড় কাজ, যার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবায় কিছুটা বিঘ্ন করতে পারে। ভবিষ্যতের উন্নত পরিষেবার পথ প্রস্তুত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে আগরতলা শহরে এনএসআরসিসিতে একটি নতুন 8 এমবি ট্রান্সফরমার পাল্টিয়ে 16 এবি ক্ষমতা সম্পন্ন করা হচ্ছে। একই অঙ্গ হিসেবে 21শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি থেকে যে কাজ শুরু হয়েছে 7ই মার্চ 2026 ইংরেজি পর্যন্ত চলবে। প্রগতি সাবস্টেশনে বর্তমানে থাকা 16 এমবিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার তুলে সেখানে 32 এমবিএ নতুন ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসানোর কাজ চলবে। এই ক্ষমতা বৃদ্ধির ফলে ভবিষ্যতে শহরের বিদ্যুৎ চাহিদা আরও মসৃণভাবে পূরণ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। আরও একটি তথ্য রয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকেই। এই উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরীক্ষা পরিচালনার সময় আইন শৃঙ্খলা, শান্তি, সুরক্ষা সুনিশ্চিত রাখতে বিভিন্ন মহকুমার পাশাপাশি করবুক মহকুমার মহকুমা শাসক, করবুক মহকুমার অধীনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বাসীচন্দ্র এসএস স্কুল এবং পিএমশ্রী হাজাত ছড়ি এসএস স্কুল পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আইন অনুসারে 163 ধারা বলবৎ করা হয়েছে। জানানো হয়েছে, এই আদেশের বলে উল্লেখিত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাগণ, পরীক্ষার্থী এবং প্রতিষ্ঠানের পরিদর্শক ব্যতীত প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে 4 বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে 100 মিটারের মধ্যে কোনো স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরও কিছু তথ্য রয়েছে। bms.tripura.gov.in এর মাধ্যমে এককালীন আর্থিক সহায়তার জন্যে ওবিসি ভুক্ত ছাত্রছাত্রীদের 2025-26 ইংরেজি অর্থ বছরের জন্য যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা অনলাইন দরখাস্ত করতে ইচ্ছুক তাদের এই ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অবগত করা হয়েছে। যে ছাত্রছাত্রীরা অনলাইন আবেদন করার সময়সীমা পাচ্ছেন তা 28শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি পর্যন্ত ধার্য করা হয়েছে। আর বিস্তারিত বিবরণের জন্য অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর, গোর্খাপস্তি, এয়ারপোর্ট রোড, আগরতলার এই অফিসে যোগাযোগ করার জন্য অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব চলছে কমলপুর টাউন হলে। আর প্রতিদিন সন্ধ্যা
6টা থেকে শুরু হচ্ছে এই যাত্রার কর্মসূচি। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 11ই মার্চ পর্যন্ত। এবারে জানিয়ে দিই কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কিছু কাজের খবর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও অধিকৃত সংস্থায় পিওন, এমটিএস, এলডিসি ড্রাইভার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইত্যাদি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 93টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে ডিগ্রি পর্যন্ত। অনূর্ধ্ব 40 বছর বয়স হতে হবে। সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2রা মার্চ 2026। ইন্ডিয়ান আর্মিতে সোলজার, জিডি, ক্লার্ক, টেকনিশিয়ান, ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 500টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু। বয়স 17 বছর 8 মাস থেকে 21 বছর। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2রা মার্চ 2026। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কিছু কাজের খবর। এবারে জানিয়ে দিই স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা। সকালে, বিকেলে বা রাতে ঘুমানোর আগে অনেকে আমরা আখরোট বা চিনেবাদাম খাই। কেউ ওজন কমানোর জন্য, কেউ আবার শরীরে শক্তি বাড়াতে। বাদাম যে পুষ্টিকর সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিদিন ঠিক কতটা বাদাম খেলে শরীরের উপকার হয় আর তার বেশি খেলে কি হয় সেটা কি আমরা জানি? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে বাদামে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট হার্টের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যেহেতু বাদামে ক্যালোরি বেশি, তাই এক মুঠো পরিমাণই যথেষ্ট। প্রতিদিন 3 থেকে 4টি আখরোট খাওয়া সবচেয়ে ভালো। এই পরিমাণে প্রায় 25 থেকে 30 গ্রাম বাদাম হয়, যা থেকে শরীর পায় পর্যাপ্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। গবেষণায় দেখা গেছে নিয়মিত এই পরিমাণ আখরোট খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, ভালো কোলেস্টেরল বাড়ে এবং মস্তিষ্কের কোষ সক্রিয় থাকে। তবে ভাজা বা লবণ মেশানো বাদাম না খেলেই ভালো। সাধারণ শুকনো ভাজা বা কাঁচা চিনেবাদাম খাওয়া ভালো, এতে সোডিয়াম ও ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে। তাহলে শ্রোতা বন্ধুরা, ছোট্ট করে জানিয়ে দিলাম কিভাবে বা কতটুকু পরিমাণ বাদাম খেলে আমাদের শরীরের পক্ষে উপকারী। এবারে আজ ভোর থেকে যেমনটা একটু ঝিরঝিরে বৃষ্টি ছিল, এই বসন্তের বৃষ্টি বলতে পারি আমরা। আর সেই বসন্তের বৃষ্টি দেখেই আজ সকাল থেকেই কিন্তু মনে হচ্ছে আজকে সারাটা দিন আবহাওয়া কেমন থাকতে পারে। আর যারা আবহাওয়াটা কেমন থাকতে পারে এই ভাবনায় রয়েছেন, তাদের জন্যে অভিজ্ঞাপনে জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 19.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 31.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 100%। আর গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাপ 1.2 মিলিমিটার। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার দিনটি ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, এই আশা নিয়ে আজকের অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নিচ্ছি।
এতক্ষণ ছিলাম আমি উপস্থাপনায় গঙ্গোত্রী। আর আমি নিতাই। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, তারপর শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। Akashvani presents Morning News. Good morning, I'm Sarabjit Kaur. The headlines. Prime Minister Narendra Modi says India stands firmly and with full conviction with Israel in its fight against terrorism, declares terrorism anywhere, threatens peace everywhere. Prime Minister conferred with highest honor of Israeli Parliament, Speaker of the Knesset Medal. Railways to operate 1,244 special train trips to clear heavy rush of passengers during Holi festival. Iran and US set to resume nuclear talks in Geneva today. And in cricket, Sri Lanka knocked out of T20 World Cup, losing to New Zealand by 61 runs in Super 8 tie. And now the news in detail. Prime Minister Narendra Modi has said that India stands firmly and with full conviction with Israel in the fight against terrorism. In a first ever address to Israeli Parliament, Knesset, by an Indian Prime Minister, Mr. Modi delivered a powerful message of solidarity with Israel, asserting that terrorism anywhere threatens peace everywhere. In his landmark speech, which received a huge applause by Israeli parliamentarians on a number of occasions, Mr. Modi showed India's strong resolve to combat terrorism with full force. India stands with Israel firmly with full conviction in this moment and beyond. No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism for a long time. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. Mr. Modi said he has brought with him the greetings of 1.4 billion Indians and a message of friendship, respect and partnership. Prime Minister also mentioned that Jewish communities have lived in India without fear of persecution or discrimination.
Jewish communities have lived in India without fear of persecution or discrimination. They have preserved their faith and participated fully in society. That record is a source of pride for us. The Prime Minister described the Gaza Peace Initiative endorsed by UN Security Council as a path towards just and durable peace in the region. He said India has expressed its firm support for the initiative. The Prime Minister said, for the last few years, India has been the fastest growing major economy in the world. Soon the country will be among the top 3 economies globally. India has been the fastest growing major economy in the world. Soon we will be among the top 3 economies globally. At the same time, Israel is a powerhouse of innovation and technological leadership. This creates a natural foundation for our forward-looking partnership. We are committed to expanding trade, strengthening investment flows, and promoting joint infrastructure development. Prime Minister Narendra Modi was conferred with the Speaker of the Knesset Medal in recognition of his exceptional contribution to strengthening strategic relations between India and Israel. The Indian Prime Minister is the first leader to receive this medal, which is the highest honor of the Knesset, the Israeli parliament. Earlier yesterday, Prime Minister Modi held a tete-a-tete with his Israeli counterpart, Benjamin Netanyahu, in Tel Aviv. The two leaders reviewed the full spectrum of the India-Israel bilateral relations and discussed expanding cooperation in areas such as water management, agriculture, technology, and more. Our correspondent from Tel Aviv has filed this report on Prime Minister's engagements lined up for today. Today is the second and final day of Prime Minister Narendra Modi's state visit to Israel. Yesterday, Prime Minister Modi addressed Israeli Parliament Knesset, and thereafter, along with Israeli counterpart Benjamin Netanyahu, he went to see a technical exhibition in which top Israeli technologies were demonstrated. Today, the day will start with a visit to Yad Vashem. Yad Vashem is a memorial built in memory of over 6 million Jews killed in Nazi attack in Holocaust episode. Remembrance Hall is built over there, and a room-size book is there which lists more than 5 million Jews killed in the Nazi attack. Prime Minister will watch this book and he will also take part in a short prayer meeting like ceremony in the Remembrance Hall. After this, Prime Minister will go to visit the Israeli President Isaac Herzog. After this visit, delegation level talks will be held and both Prime Ministers will lead their sides. The delegation level talks will include science and technology, innovation, agriculture, water management, technology, defense and security, trade and investment, and more importantly, people-to-people ties. After the talks are concluded, exchange of MOUs will take place and a press statement is also likely to be issued. In the final hours of his visit, Prime Minister is also likely to meet few prominent Jews of Indian origin settled in Israel, and around 5:50 p.m. Indian Standard Time, Prime Minister is likely to depart from Israel for India. Dheeraj Kakadia reporting for Akashvani News, Jerusalem. External Affairs Minister Dr. S. Jaishankar has stated that India has consistently underlined dialogue over confrontation, consensus over division, and human-centric development over narrow interests. In his remarks at the high-level segment of the 61st session of the Human Rights Council, Dr. Jaishankar emphasized that India seeks to find and expand common ground in a world marred by conflict, polarization, and uncertainty. He elaborated that India's vision is rooted in the understanding that the insecurity of any region or the marginalization of any group eventually undermines the rights and well-being of all. We remain firm and uncompromising in our opposition to terrorism in all forms and manifestations as well. Terrorism is among the most egregious violations of human rights, and there can be no justification, especially when innocent lives are targeted. Confronting terrorism requires collective resolve, and we look at this Council and to the United Nations at large to advocate zero tolerance for terrorist acts. This is Akashvani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app.
Welcome back. You're listening to the morning news. Indian Railways has made elaborate arrangements to ensure smooth, safe and comfortable travel during the upcoming Holi festival. Indian Railways has announced 1,244 Holi special train trips across various railway zones to clear heavy rush of passengers. Details on this from our correspondent. These services have begun yesterday and will continue till 18th of next month. Ministry of Railways said that the number can go up depending on demand. It added that the special train will connect major cities, state capital and key regional centers across the country, ensuring confirmed accommodation and reducing congestion on regular trains. In this regard, East Central Railway will operate the highest number of 50 Holi special trains with 275 train trips, while Northern Railway will run 48 Holi special train services with 204 trips, and Central Railway will operate 20 Holi special train services with 129 trips. Besides, Western Railway has introduced 32 services with 120 trips, and Southeastern Railway will run 28 services covering 107 trips. Dilnashi Arzu, Akashvani News, Delhi. Vice President C.P. Radhakrishnan arrived in Srinagar yesterday on a two-day visit to Jammu and Kashmir. He was accorded a warm welcome at Srinagar International Airport on his maiden visit to the Union Territory after assuming office. A report. A ceremonial reception and guard of honor were accorded to Vice President C.P. Radhakrishnan upon his arrival at Srinagar International Airport. He also witnessed a cultural program at Lok Bhavan in Srinagar last evening. The program beautifully showcased the traditional folk dances and music of Jammu and Kashmir. Today, the Vice President is scheduled to grace the 21st convocation ceremony of the University of Kashmir as the chief guest. Lieutenant Governor Manoj Sinha, Chief Minister Omar Abdullah, Kashmir University Vice Chancellor Professor Nilofer Khan, and a galaxy of dignitaries, academicians, senior-most officials from the administration, judiciary, police, besides people from other walks of life will grace the occasion. Tariq Rathar, Akashvani News, Srinagar. Artificial intelligence is playing a significant role in the agricultural sector by enhancing crop monitoring, improving farm-level decision-making, analyzing soil and weather data, and predicting yield patterns and pest outbreaks. The recently concluded India AI Impact Summit 2026 in New Delhi showcased how AI is rapidly transforming India's agriculture ecosystem. Talking to Akashvani News during the summit, Nishtha Gorkhe, communications manager at Vadvani AI, said that her organization is a non-profit developing AI-driven solutions for social impact, particularly in the agriculture sector. हम लोग अपने कुछ solutions यहाँ पे showcase कर रहे हैं. We are showcasing our solutions here at India AI Impact Summit. Solutions for AI for social impact. Solutions such as tools and applications. We work in 3 domains which are healthcare, agriculture and education. We have tried to recreate the AI solutions which are being used in these 3 domains in India. Many people have come to us. There is a lot of enthusiasm among people to understand what is AI for social impact. AI for social impact क्या होता है? Diplomats from Iran and the United States are set to meet in Geneva today for the 3rd round of nuclear negotiations, even as Washington imposes fresh sanctions on Tehran's oil trade and weapons network. More on this from our correspondent. Iranian Foreign Minister Abbas Araghchi said a deal with Washington is within reach and called the moment a historic opportunity for an agreement. But he cautioned that progress would depend on diplomacy taking priority, a remark widely seen as referring to earlier threats of military action from United States President Donald Trump. Trump has also said he prefers a diplomatic solution. United States has recently moved a second aircraft carrier group towards West Asia and increased its military presence in the region. Analysts warn that if Geneva talks collapse, tensions could escalate further, raising the risk of military confrontation and renewed instability across West Asia. This is Vinod Kumar for Akashvani News from Dubai. And news from the world of sports. In the ICC Men's T20 Cricket World Cup, New Zealand defeated Sri Lanka by 61 runs in their Group 2 Super 8 clash at R. Premadasa Stadium in Colombo last night. With this win, New Zealand have moved one step closer to the semi-finals. And now for a look at today's newspapers. It's over to Tanvi Khurana.
Thank you, Sarabjit. Almost all newspapers today open with excerpts from Prime Minister Narendra Modi's historic address to the Israeli parliament. The Times of India leads with India firmly stands with Israel in this moment and beyond. US official hints at varied tariffs of 10% to 15% is a front page headline in the Hindustan Times. With Panvel suburb clocking the sharpest residential price rise in the entire Mumbai metropolitan region, the Financial Express notes Panvel takes flight as airport turns it into reality's hottest runway. The Hindu on its editorial page dwells upon India's move to introduce a nationwide cervical cancer vaccination program for girls aged 14. The human papillomavirus vaccination HPV program will be conducted at designated government health facilities and in the presence of trained medical officers supported by skilled healthcare teams. Adequate evidence exists to show that almost all cases of cervical cancer are caused by persistent infection with high risk types of HPV. The newspaper further takes notes that cervical cancer remains a rare disease where a vaccine has proven to be a great preventive value. Leopard captured from Ghaziabad school after a 7.5-hour operation, reports the Hindustan Times. And finally, with all eyes set on today's T20 fixtures, the Statesman writes India must win big in Super 8 clash against Zimbabwe today. And with that, it's back to you, Sarabjit. Thank you, Tanvi. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi says India stands firmly and with full conviction with Israel in its fight against terrorism, declares terrorism anywhere threatens peace everywhere. Prime Minister conferred with highest honor of Israeli Parliament, Speaker of the Knesset Medal. Railways to operate 1,244 special train trips to clear heavy rush of passengers during Holi festival. Iran and US set to resume nuclear talks in Geneva today. And in cricket, Sri Lanka knocked out of T20 World Cup, losing to New Zealand by 61 runs in Super 8 tie. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a nice day. This is Akashvani Shillong, the Northeast News Bulletin read by Waide Langpariat. First, we take a look at the headlines. As per the amended MIZO Marriage and Inheritance of Property Bill 2026, women marrying outside their community and their children are to lose their recognized tribal identity. The budget session of the 14th Nagaland Legislative Assembly to commence from the 2nd of March, and over 2,700 tourists stranded due to heavy snowfall in East Sikkim have been rescued. And now the news in details. Assam Chief Minister Himanta Biswa Sarma inaugurated the newly constructed academic building of the Women's University at Jorhat yesterday. The Chief Minister said that since its establishment in 2013, the varsity has secured NAC accreditation, successfully implemented the National Education Policy and introduced 46 academic programs across 17 departments. He appreciated the introduction of value-added courses rooted in Indian knowledge systems along with foreign language programs such as Spanish and Japanese. The Chief Minister said schemes such as Nijut Moina have significantly increased enrollment of girl students in the colleges. Greater participation of women in higher education, including in medicine and engineering, reflects Assam's progress towards gender equality, he said. The Assam government has constituted the 8th Pay Commission 2026 for a comprehensive revision of the salary structure of its employees. The 8th Assam Pay Commission will be headed by former Additional Chief Secretary Subhash Chandra Das and consists of 7 other members, an order issued by the Finance Department stated. The last pay revision for Assam government employees took effect on the 1st of April 2016 based on the recommendation of the 7th Assam Pay and Productivity Pay Commission, and the 8th Assam Pay Commission will submit its report within 18 months. Over 2,700 tourists been stranded due to heavy snowfall near Somgo Lake in East Sikkim were rescued, officials said yesterday.
Heavy snowfall in the higher reaches of Sherathang and adjoining areas led to road blockages, leaving 541 tourist vehicles stranded between 15th Mile and Somgo Lake. Through coordinated efforts, all vehicles with 2,736 tourists on board were evacuated safely and systematically. The Sikkim Tourism Department has advised tourists and tour operators to strictly follow weather advisories and ensure that vehicles are properly equipped, including with mandatory snow chains while traveling during snowfall. The budget session of the 14th Nagaland Legislative Assembly will commence from the 2nd of March in 2 phases. According to a provisional program issued by the Assembly Secretariat, the first phase of the session will begin with the address of the Nagaland Governor, Ajay Kumar Bhalla. The state budget for the financial year 2026-2027 will be presented by Chief Minister Nephew Rio, who also holds the finance portfolio. The budget session will continue till the 12th of March. Tripura Chief Minister Manik Saha has said that Tripura has witnessed a significant decline in the overall crime rate in 2025, with a reduction of 8.20% compared to the previous year. Addressing the Tripura Police Week function at Arundhati Nagar on the outskirts of Agartala yesterday, the Chief Minister said the state government would increasingly use modern technology to strengthen law enforcement and intensify cannabis destruction drives. Mr. Saha expressed confidence that the Tripura Police would continue to uphold excellence with dedication, integrity and professionalism in the days ahead. Paying homage to police personnel who laid down their lives in the line of duty, he highlighted the use of modern technology, enhanced community engagement, and stringent measures against drug abuse. As per the Mizo Marriage and Inheritance of Property Amendment Bill 2026, passed by the State Assembly, women who marry outside the community will lose their recognized Mizo identity. Children born from such marriages will not be entitled to inherit their mother's tribal identity. The amended legislation introduced by Mizoram Chief Minister Pulaldu Oma also prohibits a man from marrying more than one woman. Divorcees seeking to remarry will be required to produce a certificate as proof of legal separation. Also, leprosy has been removed as a recognized ground for divorce in Mizoram. Women's self-help group membership in Meghalaya has been growing in leaps and bounds from 40,000 members 8 years ago to 5.8 lakh now, with credit flows rising from under 100 crore rupees. This was informed by Chief Minister Conrad K. Sangma in the State Assembly yesterday. The number of SHGs in the state has grown from around 4,000 to 5,000 in 2018-2019 to about 53,000 at present, covering nearly 90% of households. It has been mobilizing close to 1,100 crore rupees in credit. Mr. Sangma also told the Assembly that the government would explore the formation of self-help groups for men. Meghalaya has one of the highest HIV prevalence rates in India, with 10,293 infected persons in the state receiving antiretroviral therapy as of January 2026. State Health and Family Welfare Minister Vailat Miki Shilla informed about this in the Assembly yesterday. The government has already approved a 25 crore rupees 5-year mission mode program to contain the alarming rise of HIV/AIDS cases, he said. The Health Minister said that stigma and fear remain major obstacles, with many people reluctant to come forward for testing and treatment. Despite these constraints, the Health and Family Welfare Department has intensified awareness and outreach programs to improve early detection and treatment uptake. Both the Arunachal Pradesh women's and men's football teams have qualified for the final round of the first Khelo India Tribal Games 2026. The football championship, which began on the 20th of February, saw participation of 7 teams from the northeast. Arunachal Pradesh hosted the championship in 2 different venues, one at Golden Jubilee Outdoor Stadium, UPA for men, and the Rajiv Gandhi Stadium, Naharlagun for the women's championship. Both teams will progress to the final round, which will be played at Jharkhand. A total of 105,540 winged visitors belonging to 107 species were recorded in the latest water bird survey conducted at Assam's Kaziranga National Park and Tiger Reserve, officials said yesterday.
KNPTR Director Sonali Ghosh said that the 7th Kaziranga waterbird count documented 105,540 water and wetland-dependent birds representing 107 species. She said that the synchronized survey conducted from the 4th to the 11th of January covered 166 wetlands across 10 ranges under the Eastern Assam Wildlife Division, Biswanath Wildlife Division and the Nagaon Wildlife Division. The survey reaffirmed Kaziranga's crucial role along the Central Asian Flyway, serving as an important habitat for migratory birds from Siberia and Central Asia, in addition to resident species, Ghosh added. The Nyokum Yolo festival of the Nishi community of Arunachal Pradesh was celebrated